সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো টোটালি একটা ভিন্ন বিষয়। প্রশ্ন মনে জেগেছে বিভিন্ন কারণে। এটা ঠিক বাংলাদেশের সাথে অঙ্গাঙ্গি একটি সম্পর্ক রয়েছে। তো আমাদের প্রতিবেশী দেশ ভারতের কিছু কর্মকাণ্ড আমাদের বাংলার সাথে রিলেটেড হওয়াতে এই প্রশ্নটা জেগেছে যে ভারত আসলে কি চাচ্ছে। এবং আরেকটা প্রশ্ন, হোয়াট ইজ সালতানাতি বাংলা। দুই বিষয়টা, সালতানাতি বাংলার সাথে ভারতের সাম্প্রতিক কার্যক্রমের কিছু আন্তঃসম্পর্ক রয়েছে। বিষয়টা কি, আমি সালতানাতি বাংলাটা প্রথমে একটু জানাই। মধ্যযুগে বিশেষত 1351 থেকে শুরু করে বা ত্রয়োদশ চতুর্দশ শতকের শুরু থেকে পঞ্চদশ শতকের মাঝামাঝি বা তারও একটু বেশি সময় ধরে প্রায় 200 বছর একটা সুলতানি আমল এই দেশকে শাসন করেছে, বাংলাকে শাসন করেছে। এই যে 200 বছরের শাসনকাল, পরবর্তী সময়ে যেটা হয়েছে, সুরি বংশের আক্রমণে এবং মুঘলদের উত্থানের কারণে এই সুলতানি আমলটা শেষ হয়ে যায়। কিন্তু মধ্যবর্তী এই সময়টাতে এরা খুব পাওয়ারফুল ছিল। এদের বেশিরভাগই ছিল মুসলিম, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তারপরে গিয়াসউদ্দিন আজম শাহ, তারপরে আপনার এর মধ্যে হিন্দু একজন ছিলেন, উনি সম্ভবত শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রধানমন্ত্রী ছিলেন। কারণ ওই সময়ে ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হতো না, তখন ধর্মীয় একটা সম্প্রীতি ছিল, হিন্দুরাও খুব গুরুত্বপূর্ণ পদে থাকতেন। এর মধ্যে গণেশ নামে একজন ছিলেন এক আমলে প্রধানমন্ত্রী, পরে রাজা মারা যাওয়ার পরে গণেশ নিজেই ক্ষমতায় আরোহণ করেন। তো রাজা গণেশের আমলটাও এই সময়টাতে ছিল। সালতানাতের অংশ ছিল বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, মেঘালয়, সিকিম, মিজোরাম, মিয়ানমারের আরাকান অঞ্চল এবং নেপালের মেচি অঞ্চল। এই অঞ্চল সব সময় যে সালতানাতি বাংলার অন্তর্ভুক্ত ছিল বিষয়টা এরকম না। বিষয়টা ছিল এরকম যে একসময় পান্ডুয়া ছিল এটার রাজধানী, একসময় গৌড় ছিল এটার রাজধানী। তো এরকম চেঞ্জ হয়েছে। আয়তন যেটা হয় মধ্যযুগে, যেটা ঘটে সেটা হলো একজন শাসক ক্ষমতায় বসার পরে ওনার রাজ্যটাকে বিস্তার করতে চান, কেউ কেউ বাড়াইয়া নেন। পরবর্তী রাজা আসার পরে দেখা যায় যে কিছু অংশ লুজ করেন, ফলত সেখানে সীমানাটা একটু কমে যায়। তো সালতানাতি বাংলা হঠাৎ করে মধ্যযুগ পেরিয়ে এই আধুনিক যুগে কেন আমাদের আলোচনার বিষয়ে পরিণত হলো, এর অন্যতম কারণ হচ্ছে একটা ঘটনা ঘটেছে এবং যেটা নিয়ে ভারতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারতে ইদানিং টক শোগুলিতে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়টা নিয়ে আলোচনা যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। বিষয়টা কি, সেটা হচ্ছে যে গত 24শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামে একটা সংগঠন, তারা বৃহত্তর বাংলার একটা ম্যাপ নিয়ে সেখানে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এবং যেটা বলা যায় সেটা হলো যে এই যে মধ্যযুগের যে শাসকরা, যারা সুলতানি আমলের শাসক, এদের অরিজিন ছিল হলো তুরস্ক, আফগানিস্তান, এই সমস্ত অঞ্চল থেকে তাদের পূর্বপুরুষরা এসেছিলেন এবং তারা এই দেশটাকে শাসন করেছিলেন। সুতরাং সেখানে একটা রিলেশন আছে। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সালতানাতি বাংলা নামে একটা ম্যাপের প্রদর্শনী ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রান্তরে, এটা বইমেলা চলতেছিল তখন, এই বিষয়টা প্রাথমিকভাবে খুব বেশি দৃষ্টি আকর্ষণ করে নাই, কিন্তু কেউ কেউ আগ্রহ নিয়ে জানতে চাইছে এবং এটাকে বলা হচ্ছে যে তুরস্কের একটা এনজিও ধরনের একটি সংগঠন এটাকে প্রচার করতেছে বা এটা নিয়ে করতেছে। তারা হয়তো ইতিহাসের বিষয় নিয়ে চর্চা করে, এরকমই ধারণা করা হয়েছিল। কিন্তু এই ব্যাপারে ভারত থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, যেটা হচ্ছে যে ভারত এই সালতানাতি বাংলাকে ভালো দৃষ্টিতে দেখছে না এবং তারা এটা নিয়ে শঙ্কা অনুভব করছে, যেটার বিভিন্ন রকমের প্রমাণ রয়েছে। সেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এই বিষয়টা নিয়ে যেটা একটার সাথে কিছু কর্মকাণ্ডের সঙ্গে এটাকে রিলেট করা হচ্ছে। কি কোন কর্মকাণ্ড সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক গত বছরের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে ভালো যাচ্ছে না। এটা বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রেক্ষাপট, ভারতের প্রেক্ষাপট দুই দিক থেকে মিলিয়েই বিভিন্ন ঘটনায় সেটা খুব বেশি স্পষ্ট। ভারত কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশ হয়তো বা ভারতের সঙ্গে যে সমস্ত চুক্তিগুলি ছিল
সে সমস্ত চুক্তির বাস্তবায়ন ঘটছে না। অনেক কাজ থেকে ভারতীয় কন্ট্রাক্টররা, ঠিকাদাররা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। এই ধরনের সিচুয়েশনটা হয়েছে। এটার পাল্টা পদক্ষেপ হিসেবে সরকার যেটা করেছে, ভারত সরকার যেটা করছে, তারা হলো পুশ ব্যাক, এই একটা কার্যক্রম তারা চালু করেছে। এটা নতুন কোনো বিষয় না, এটা পুরনো একটা বিষয়। সেটা হলো বাংলা ভাষী, বিশেষ করে মুসলিমদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে পুশিং করানো হয়। বাংলাদেশের বর্ডার গার্ড এদেরকে আবার কখনো কখনো পুশ ব্যাক করেন। তো এই যে টানা হেঁচড়া চলতে থাকে সাধারণ মানুষের জীবনের উপরে, সেটা গত কিছুদিন যাবত, কয়েক মাস যাবত এটা চলতেছে এবং এটার একটা নতুন রূপ দেখা গেছে। নতুন রূপটা কি? সেটা হচ্ছে নট অনলি বাঙালি মুসলমান, বাংলা ভাষীদের উপরে এক ধরনের অত্যাচার চলতেছে। বাংলা ভাষায় কথা বলাটাও এক ধরনের প্রবলেম ক্রিয়েট করতেছে ভারতে এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়। সেখানে হিন্দি রাষ্ট্রভাষা এবং সেই ভাষার একটা আধিপত্যর বিষয়টা চলে আসছে। বাংলা যারা বলে তাদের উপরই সরকার, বিশেষ করে বিজেপি সরকার বর্তমানে, তাদের একটা খড়গ হস্ত মনোভাব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পরিস্থিতিটা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে সরকারের এই সমস্ত কার্যকলাপ ভারতের অখণ্ডতার জন্য প্রশ্নবিদ্ধ একটা জায়গা তৈরি করে ফেলেছে। এখন এই বিষয়টা নিয়ে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আসলে মাথা ব্যথা থাকার কোনো কারণ থাকে না, কিন্তু যেহেতু এটার সাথে বাংলা জড়িত, সেহেতু এই বিষয়টা বাংলাদেশের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এখানে ইতিহাসকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, ইতিহাস কিন্তু ঘুরে ঘুরে আসে। বিষয়টা এমন না যে এক সময় যেটা ঘটেছিল সেটা আবার ঘটার কোনো সম্ভাবনা নাই। রাজ্য বিভিন্ন ভাবে, মধ্যযুগে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে মধ্যযুগে এক একজন রাজা তার রাজ্য বিস্তার করে নিজস্ব ক্ষমতা প্রদর্শনের জন্য বা তাদের ট্যাক্স কালেকশনের জন্য। যে রাজ্য যত বড় হবে, ইনকাম তত বেশি হবে, এই ধরনের বিষয়গুলি সেখানে আছে। তো সেই কারণে সালতানাতি বাংলা, যেটাকে ম্যাপের আকারে দেখানো হয়েছে, তুরস্কের একটা এনজিও সেটা দেখিয়েছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের কিছু অংশ, আসামের কিছু অংশ, ত্রিপুরার কিছু অংশ, আরাকানের কিছু অংশ, এমনকি নেপালের কিছু অংশ সেই জায়গায় অন্তর্ভুক্ত, যেটা ছিল সেই সুলতানি আমলে। যে উসমানীয় সাম্রাজ্যের কথা যেটা আমরা জানি, ইসলামের যে বিকাশের সময়, ইসলাম যখন সারা বিশ্বে তাদের প্রভাব বিস্তার করতেছিল, সেই সময়ে কিন্তু এই অঞ্চলেও ইসলামের সুলতানদের সেই প্রভাব, উসমানীয় সুলতানদের যারা উত্তরসূরি বা তারা বংশধর, তারা কিন্তু এই দেশটাকেও ওইভাবে শাসন করেছে। তাদের মধ্যে এই জিনিসটা যদি কোনো রকম ভাবে চলে আসে যে তারা আবারও প্রভাব বিস্তার করতে চায়, ইতিহাসের যদি পুনরাবৃত্তি ঘটাতে যায়, সেটাকে খুব বেশি অসম্ভব বলা যাবে না। কারণ ইতিহাসের গতিপথ খুব বিচিত্র হয়ে থাকে, কোনো কিছু স্থিরভাবে ধরে নেওয়া যায় না। এখন পাশাপাশি এই জিনিসটাকে অনেক বেশি সত্য করে তুলেছে ভারত। কিভাবে? কারণ তারা সাম্প্রতিক কালে বাংলার উপরে যে অ্যাটাকটা করেছে, তখন প্রশ্ন আসছে যে কেন বাংলার উপরে এই অ্যাটাকটা? বাংলা ভাষী যারা, আমরা যদিও দুইটা আলাদা দেশে থাকি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, কিন্তু ভাষার নৈকট্য অনেক বেশি আত্মীয়তাকে তৈরি করে এবং একটা বন্ধুত্বের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করে। আমাদের ফিলিংস এর মধ্যে এই জায়গাগুলি রয়েছে। আমরা যত রকমের ভারত বিরোধী এই দেশের মানুষ হোক না কেন, একজন মানুষ যখন আমার ভাষায় কথা বলতেছে, তখন তার প্রতি আমার মমতা, তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার এক ধরনের বন্ধন অনুভব করা, এটা খুবই স্বাভাবিক। এবং এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দর্শকদেরকে আমি জানাই, আমরা পরবর্তী পর্বে এটাকে নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। সেটা হচ্ছে বাংলা সব সময়ই সমৃদ্ধ একটি অঞ্চল হিসেবে পরিগণিত হতো সারা বিশ্বের কাছে এবং মোগলদের কাছেও বটে। বাংলার থেকে যেই পরিমাণ ট্যাক্স পাওয়া যেত, সেটার পরিমাণ অনেক বেশি। সেই মধ্যযুগে সেটা 2 থেকে 2.5 কোটি টাকা বাৎসরিক ট্যাক্স বাংলা প্রদান করত এবং বাংলা যাকে শাসন করত তারা সেইভাবে এটাকে গ্রহণ করতেন। এইটা পাওয়া যেত। মুঘলরাও যখন এই উপমহাদেশকে শাসন করেছেন, তখন মুঘলরাও হাইয়েস্ট ট্যাক্স পেতেন বাংলার থেকে। তো বাংলার এই সমৃদ্ধি, বাংলার এই যে রিচনেস, এই রিচনেস কিন্তু মধ্যযুগে খুব
সজীব ছিল। পরবর্তী সময়ে বিশেষ করে ইংরেজদের কারণে, ইংরেজরা এই দেশের ব্যবসা বাণিজ্যের উপরে আঘাত করার কারণে, এই দেশের শিল্পকে ধ্বংস করার কারণে বাংলা কিছুটা পিছিয়ে পড়ে। কিন্তু বাংলার মানুষের মধ্যে যে বিলাসী মনোভাব আমরা এখনো দেখতে পাই, যে অন্তরের যে বিশালত্ব আমরা এখনো দেখতে পাই, সেটা কিন্তু তাদের যে আর অর্থনৈতিক যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধির ধারাবাহিকতায় এখনো বাংলাদেশের মানুষ অনেক বেশি বড় দিলের অধিকারী। কারণ তারা সবসময় ছিল ধনী, প্রাচুর্যময় একটা জগতের মধ্য দিয়ে তারা বেড়ে উঠেছিল, এবং সেই কারণেই বাংলাদেশের মানুষ অনেক বেশি অতিথিপরায়ণ। এখনো পর্যন্ত তারা টাকা পয়সা খরচ করার ব্যাপারে খুব বেশি চিন্তা করে না, কারণ বাংলাদেশের টাকার অভাব কখনোই ছিল না। এই কথাটা অনেক বেশি হাস্যকর মনে হতে পারে, যুক্তিহীন মনে হতে পারে, এই দেশে দরিদ্রের সংখ্যা অনেক বেশি, কিন্তু তারপরেও ইতিহাস যদি কেউ পড়েন, ইতিহাস কেউ যদি দেখেন, তাহলে খেয়াল করবেন যে বাংলা মধ্যযুগেই বিশ্বের অন্যতম ধনী একটা অঞ্চল হিসেবে পরিণত ছিল। এবং এই জায়গাতেই এই পয়েন্টের উপরই আমি বলবো যে বাংলার উপরে যে অ্যাটাকটা আসতেছে, সেটার কারণটা হচ্ছে যে বাংলার যে প্রভাব সৃষ্টিকারী মানসিকতা বা যে শক্তির জায়গাটা, সেটাকে অন্যরা ভয় পায়। ভারতের যে ক্ষমতাসীন সরকার আছে, তারা খুব সঠিকভাবেই হয়তো নির্ধারণ করেছেন যে বাংলা তাদের প্রধান শত্রু, বাংলার উত্থানটাকে তারা ঠেকাইতে চায়, কিন্তু আসলে এটা সম্ভব না। সালতানাতি বাংলা নিয়ে কথা উঠছে এই কারণে, সালতানাতি বাংলা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার খুব বেশি মাথা ঘামায় নাই। তারা এটাকে একটা স্বাভাবিক ইতিহাসের প্রদর্শনী হিসেবে বলেছে এবং সেইভাবে ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ভারত সেই ব্যাখ্যাকে মানতেছে না। তারা বলতেছে এটার পিছনে ডাল মে কুচ কালা হ্যায়, তারা বলতেছে যে এইটার একটা বিশেষ উদ্দেশ্য আছে, এবং এই কারণেই সেটার ধারাবাহিকতাতেই কিন্তু বাংলার উপরে অ্যাটাকটা চলতেছে, যেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং এই আক্রমণ আসলে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে আমি নিজে মনে করি, এবং যারা ইতিহাসের পাঠক তারাও সেটাই মনে করবেন বলে আমি আশা করি। যেই মেরুকরণ চলতেছে সেই বিষয়টাও চলে আসবে। কিভাবে মেরুকরণটা চলতেছে সেটা হচ্ছে যে এই অঞ্চলে সর্ববৃহৎ দেশ হিসাবে ভারত হওয়ার কথা সবচাইতে প্রভাবশালী, কিন্তু বিভিন্ন কারণে, ভারতের আচরণগত কিছু কারণে সেই জায়গাটা থেকে সরে আসছে। যেই ভারতের আচরণের কথা বাংলার বিষয়ে বললাম, একই রকম আচরণ তাদের আরো অনেক কিছু আছে। এই অঞ্চলের দেশগুলির সাথে যে পারস্পরিক সম্পর্ক, এই জায়গাটাতে আসলে অনেক ধরনের বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এবং সেখানে মেরুকরণটা যেভাবে হচ্ছে, সেখানে ভারতকে ওই প্রভাবের জায়গায় রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। এখানে চীন যুক্ত হয়ে পড়েছে, চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক, নেপালের অবস্থান, নেপালের সাথে ভারতের অবস্থান, মালদ্বীপের অবস্থান, শ্রীলঙ্কার অবস্থান, এই যে রাষ্ট্রগুলি এখানে কথা বলা হলো, ভিয়েতনাম, লাওস আছে, এই জায়গাগুলি, ভুটান আছে, এই জায়গাগুলি, এগুলি নিয়ে দর্শক আমরা এর পরের পর্বে একে একে আমরা কথা বলবো, হয়তো বা আগামী 2-3টা পর্বে এখানকার ভূ রাজনৈতিক যে বিষয়গুলি আছে আমাদের আলোচনায় সেটা চলে আসবে। আমাদের সঙ্গে থাকবেন, আমার মনে হয় এটা খুব চিত্তাকর্ষক একটি আলোচনায় পরিণত হবে। আপনাদের সমর্থন এবং মন্তব্য এখানে চাচ্ছি। ভালো থাকবেন সবাই।